বিকেল ৩টার দিকে জিয়াকে আইসিইউ থেকে বেডে শিফট করা হয়েছে। ওর অবস্থার এখন উন্নতি হয়েছে। শরীর থেকে প্রচুর পরিমাণ রক্ত বের হয়ে গিয়েছিল, পরে নতুন ২ ব্যাগ রক্ত ভরা হয়েছে। জিয়া এখন সম্পূর্ণ সুস্থ, তবে ওর হাতে ক্যানোলা লাগানো রয়েছে, স্যালাইন চলছে। ডলি বেগম বাসায় গিয়েছে দুপুরের খাবার রান্না করে বাড়ি থেকে নিয়ে আসার জন্য, কিন্তু ইরফান সাহেব এখনও উপস্থিত। জিয়া ক্যানোলা লাগানো হাত বেডে রেখে মাথার উপর উঁচু বালিশ দিয়ে শটান হয়ে শুয়ে আছে। তখনই হঠাৎ দরজায় শব্দ হয়। জিয়া তাকিয়ে দেখে কে এসেছে। ইরফান সাহেব সেখানে উপস্থিত থাকার সুবিধার্থে উনিও তাকায়। হয়তো তারা মনে করে ডলি বেগম বাড়ি থেকে খাবার রান্না করে নিয়ে এসেছে, কিন্তু তাদের ধারণা সম্পূর্ণ ভুল প্রমাণ করে সেখানে উপস্থিত হয় আরদিয়ান। আরদিয়ানকে দেখে জিয়া সহ ইরফান সাহেব অবাক হয়ে যায়। আরদিয়ান কি তার সুস্থতার খবর শুনে তাকে দেখতে এসেছে? জিয়া তার অসুস্থ হয়ে যাওয়ার নাটক বাড়িয়ে দেয় যাতে আরদিয়ানের সিম্প্যাথি লাভ করা যায়। জিয়া অসুস্থ কণ্ঠে ধীর ধীরে বলে, আরদিয়ান তুমি এসেছো আমার সাথে দেখা করতে? আরদিয়ান তুমি জানো আমি তোমায় কত মিস করেছি। আই মিস ইউ আরদিয়ান। আরদিয়ান জিয়ার কথা শুনলো অসুস্থ হয়ে মারা যাবে, তবুও এই মেয়ের ন্যাকামি কমবে না। বিরক্তিকর। আরদিয়ান এগিয়ে যায় জিয়ার কাছে, এরপর যথেষ্ট ভদ্রতা বজায় রাখতে জিজ্ঞেস করে, জিয়া তুমি কেমন আছো? শরীর সুস্থ হয়েছে তোমার? ডক্টর কি বলেছে কবে ডিসচার্জ করবে? আরদিন কি জিয়ার জন্য চিন্তা করছে? তবে কি জিয়ার পরিকল্পনা সফল হয়েছে? জিয়া হাতে ক্যানোলা লাগা হাত বিছানা থেকে উঠিয়ে একটু এগিয়ে গিয়ে পাশে থাকা আরদিয়ানকে জড়িয়ে ধরার চেষ্টা করে, কিন্তু আরদিয়ান তার আগেই জিয়ার হাত ধরে ফেলে আর কর্কশ কণ্ঠে বলে, জিয়া অসুস্থ হয়ে মারা যাবে তুমি, তবুও বেহায়া হওয়া ছাড়বে না, তাই না? তোমাকে এখানে জড়িয়ে ধরতে বা ভালোবাসা বিনিময় করতে আসিনি আমি, শুধু কয়েকটা প্রশ্নের উত্তর জানতে এসেছি। আরদিয়ানের কণ্ঠ শুনে জিয়া থমকে যায়। এখনও আরদিয়ানের মন তার উপর দুর্বল হয়নি। জিয়া বলে, কি প্রশ্নের উত্তর জানতে চাও তুমি আরদিয়ান? আরদিয়ান একবার ঘুরে ইরফান সাহেবের দিকে তাকায়। উনি আজ চুপচাপ বসে আছেন। হাসপাতালে আরদিয়ানকে দেখে কোনো প্রকার হটকারিতা বা বাজে মন্তব্য করছেন না। কাল মিরাজ সাহেবের কথায় বেশ ভয় পেয়ে আছেন, কারণ উনি জানেন আরদিয়ানের যদি কোনো ক্ষতি উনি করতে যান তবে তার ক্ষতিপূরণ তাকেও দিতে হবে। ব্যবসায় মিরাজ সাহেব আর উনি আর পার্টনার, তা শুধু নয়, তার হাসপাতাল সহ অন্যান্য ব্যবসার সবচেয়ে বড় শেয়ার হোল্ডার হলেন মিরাজ সাহেব। যদি উনি ইরফান সাহেবের সাথে সমস্ত চুক্তি শেষ করে দেন তবে ইরফান সাহেব পথের ভিখারি হয়ে যাবে। আরদিন ইরফান সাহেবের দিকে তাকিয়ে বলে, ইরফান স্যার, আপনি কি ৫ মিনিটের জন্য বাইরে যেতে পারবেন? আমার জিয়ার সাথে একান্তে কিছু কথা বলার আছে। আরদিয়ানের কথা শুনে ইরফান সাহেব কোনো প্রতিবাদ করলেন না, বরং চুপচাপ চলে যায় কেবিনের বাহিরে। জিয়া আরদিয়ানের দিকে তাকিয়ে বলে, আরদিয়ান, তুমি আব্বুকে বাহিরে যেতে কেন বললে? কারণ আমি তোমার মতো এমন নির্লজ্জ না, তার জন্য। বড় গুরুজনের সামনে কি কথা বলতে হবে তার বোধ আমার আছে। জিয়া হয়তো আরদিয়ানের কথার মানে বুঝতে পারল না। সে অবাক হয়ে বলে উঠল, মানে? পকেট থেকে এক চিরকুট বের করে আরদিয়ান জিয়ার হাতে ধরিয়ে দেয়। জিয়ার হাতে ধরিয়ে দেওয়া কাগজ যে চিরকুট না, বরং তার লেখা সুইসাইড নোট, তা বুঝতে দেরি হয় না জিয়ার। আরদিয়ান জিয়ার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে থাকে, এরপর ধমকের সুরে বলে ওঠে, এই সুইসাইড নোটের মানে কি জিয়া? তুমি এখানে কি লিখেছ? তোমার সাথে আমার প্রেমের সম্পর্ক? কবে কখন আমি তোমাকে ভালোবাসি বলেছি? আর কি লিখেছো আমার সাথে তোমার রিলেশনশিপও ছিল? আর ইউ আউট অফ ইউর মাইন্ড? তোমায় আজ অবধি আমি কখনো ছুঁয়ে দেখেছি? টাচ করেছি তোমায় আমি? তুমি নিজ থেকে সব সময় বেহায়ার মতো আমার সাথে চিপকে থাকবে, জড়িয়ে ধরবে। আমি তোমাকে শুরু থেকে বাধা দিয়ে এসেছি এইসব করতে। গুনে গুনে ১৪টা থাপ্পড় অবধি দিয়েছিলাম, তবুও কি তোমার শিক্ষা হয়নি? আর কতটা বেহায়া আর নির্লজ্জা হবে তুমি? আরদিয়ানের কথাগুলো বেশ জোরে বলায় সমগ্র কেবিন জুড়ে তা শোনা যাচ্ছিল। আরদিয়ানের এমন রাগ দেখে জিয়া ভয়ে থতমত খেয়ে যায়। জিয়ার পরিকল্পনা ছিল আরদিয়ানকে অসহায় বা ভয় দেখিয়ে তার কাছে নিয়ে আসা, কিন্তু এখন তার উল্টো হচ্ছে। আরদিয়ানকে দেখে তার ভয় হচ্ছে। জিয়া ভীতু কণ্ঠে তার কাজের পক্ষে যুক্তি দিয়ে বলে, আরদিয়ান তুমি রাগ করছো কেন? আমি শারীরিক সম্পর্কের কথা ঠিক তেমন বলিনি। ওই জড়িয়ে ধরা বা কিস করার কথা বলেছি। জিয়ার কথা শুনে আরদিয়ানের রাগের পরিমাণ দ্বিগুণ বেড়ে যায় আর বলে,
একটা থাপ্পড় দিয়ে না ৩২ দাঁত দিব তোমার আমি ভেঙে। জিয়া, ফাজলামি করো তুমি আমার সাথে। একজন ডক্টর হয়ে তুমি ফিজিক্যাল রিলেশনের মানে বুঝো না? এইটা কি বিশ্বাস করার মতো কথা? আর জড়িয়ে বা কিস কি আমি তোমাকে করেছিলাম? এই কিস করার জন্যই যে তুমি ১৪টা থাপ্পড় খেয়েছিলে তা কি তুমি ভুলে গেছো? অবশ্য তুমি ভুলে গেলে আমি তোমাকে মনে করিয়ে দিতে পারি, অসম্ভব কিছু না। আরদিয়ান জিয়াকে অপমান করে কথাগুলো বলছে যা জিয়া সহ্য করতে পারে না। জিয়াও রাগী কণ্ঠে বলে ওঠে, আরদিয়ান তুমি কিন্তু আমাকে অপমান করছো। তুমি কেন বোঝো না যে আমি তোমাকে ভালোবাসি? আই লাভ ইউ আরদিয়ান, আই রিয়েলি লাভ ইউ। জিয়ার কথার বিপরীতে আরদিয়ান উত্তর দেয়, কিন্তু আমি তোমাকে ভালোবাসি না জিয়া। আই ডোন্ট লাভ ইউ জিয়া। তুমি কেন বোঝো না আমি তোমাকে ভালোবাসি না? তাছাড়া আমি বিবাহিত, আমার বউ আছে। ঘরে বউ রেখে অন্য নারীর সাথে পরকীয়া করতে পারবো না আমি জিয়া। আরদিয়ানের কথা শুনে জিয়া তার হাত ধরে কান্না মিশ্রিত কণ্ঠে অনুরোধ করে বলে ওঠে, না, তুমি আমার ছাড়া অন্য কারো হতে পারবে না। তুমি শুধু আমার। শুধু একবার তুমি আমায় ভালোবেসে দেখো, অন্তত চেষ্টা করো আমায় ভালোবাসার। আমি তোমাকে ভালোবাসি আরদিয়ান। জিয়ার ধরে রাখা হাত আরদিয়ান এক ঝটকায় সরিয়ে দিয়ে স্পষ্ট ভাষায় বলে, আমার দ্বারা তোমাকে কখনো ভালোবাসা সম্ভব নয় জিয়া। এই হৃদয় জুড়ে শুধুমাত্র আমার স্ত্রী মালিহার অবস্থান রয়েছে। সেখানে অন্য নারীর প্রবেশ নিষেধ। তোমার প্রতি আমার মনে কোনো ভালোবাসার অনুভূতি কখনো ছিল না, আর না ভবিষ্যতে হবে। তোমার সাথে আমার এট শেষ দেখা। এরপর থেকে আমার জীবনে তোমার ছায়া অবধি আমি দেখতে চাই না জিয়া। জিয়া কান্না করতে করতে বলে, না আরদিয়ান, আমায় ছেড়ে যেও না তুমি। আমি তোমাকে ছাড়া বাঁচবো না আরদিয়ান। জিয়ার কথা হয়তো আরদিয়ান শুনল না। সে বলল, বিদায় জিয়া, শেষবারের মতো বিদায়। আরদিয়ান বিদায় শব্দটা উচ্চারণ করে জিয়ার থেকে দূরে সরে আসে, এরপর পা বাড়ায় কেবিন থেকে বের হয়ে যাওয়ার জন্য। আরদিয়ানকে যেতে দেখে জিয়া পেছন থেকে প্রতিশোধ পরায়ণ হয়ে উঠে বলে ওঠে, আরদিয়ান, তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও তবে কিন্তু আমি এই সুইসাইড নোট পুলিশের কাছে দিয়ে দেব। তোমার কিন্তু জেল হবে, কেরিয়ার ধ্বংস হয়ে যাবে, তোমার ডক্টরির লাইসেন্স বাতিল হয়ে যাবে আরদিয়ান। জিয়ার কথা শুনে আরদিয়ান থামে, কিন্তু পেছন ফিরে তাকায় না। জিয়ার মুখ দেখার ইচ্ছা তার আর নাই। আরদিয়ান বলে, জিয়া, তোমার যা ইচ্ছে তুমি তাই করো। আমার বিরুদ্ধে মামলা করো বা অথবা আমায় জেলে দাও, কিন্তু আমি কখনো তোমায় ভালোবাসবো না, অসম্ভব। আর আমি যদি ধ্বংস হই তবে তুমি হয়ে যাবে ভিখারি। কারণ আমার মামার পরিচয় হয়তো তুমি ভুলে যাচ্ছ। তোমাদের ব্যবসা থেকে যদি আমার মামা সরে দাঁড়ায় তবে কিন্তু তোমার বাবা আর তোমার কেরিয়ার সহ মান সম্মান টাকা পয়সা সব শেষ হয়ে যাবে। আশা করি আমার কথার মানে তুমি বুঝতে পারছো। এক মুহূর্ত আরদিয়ান আর সেখানে দাঁড়ালো না, বড় বড় পা ফেলে বের হয়ে যায় কেবিন থেকে। জিয়ার মুখ থেকে কোনো কথা শোনার ইচ্ছা বা আগ্রহ তার আর নাই। তাছাড়া রাত হয়ে গেছে, মেঘ এখন একা বাসায়, হয়তো ভয় পেতে পারে, তাই দ্রুত বাসায় ফিরে যাওয়া উচিত। আরদিয়ান চলে যাওয়ার পর জিয়া তার হাত দিয়ে বিছানায় ঘুষি মারে, মূলত তার রাগ কম করার চেষ্টা করছে সে। হাতে ক্যানুলা থাকায় জোরে ঘুষি দেওয়ায় হাত থেকে এক বিন্দু রক্ত বের হলো, যদিও তা খুব সামান্য পরিমাণ। জিয়ার শরীরে থাকা রাগ আর জেদ থেকে কম। রাত ৯টা। ঘড়িতে সময় রাত ৯টা, তখন আরদিয়ান বাসায় ফিরে আসে। বাড়ির মেন গেটে অতিক্রম করে গাড়ি এসে থামে বাগানের মাঝে এক সরু রাস্তায়। ড্রাইভার সহ বাড়ির অন্য গার্ড সকলে বড়দিন উপলক্ষে ছুটিতে তাদের বাসায় গিয়েছে। তাই আজ গাড়ি নিচ থেকে ড্রাইভ করে বাসায় ফিরে এসেছে আরদিয়ান। গাড়ি পার্ক করে বাসার সদর দরজা দিয়ে ড্রয়িং রুমে প্রবেশ করে। তবে অদ্ভুত বিষয় হলো সারা বাড়ি ঘুটঘুটে অন্ধকার, কোথাও আলোর রোশনি বা ঝলক অব্দি দেখা যায় না। আরদিয়ান অবাক হয়, রাত ৯টা বাজে তবুও বাড়িতে লাইট জ্বালানো হয়নি কেন? রাস্তায় আসার সময় সকল বাসায় কারেন্ট দেখে এসেছে, আর যদি কারেন্ট না থাকবে তবে জেনারেটর অন করেনি কেন? আর মেঘ কোথায়? এই অন্ধকারে কি একা একা রুমে বসে আছে? কোনো বিপদ হলো না তো? আজ বাড়ির সিকিউরিটি গার্ড সহ সকলে ছুটিতে। আরদিয়ান জোরে শব্দ করে ডাকে, মেঘ, মেঘ, কোথায় তুমি মেঘ? আরদিয়ান ২ থেকে ৩ বার ডাক দিল, কিন্তু কোনো প্রকার সাড়া শব্দ শোনা যাচ্ছে না। আরদিয়ানের ভয় বাড়ল, সত্যি কি মেঘের কোনো বিপদ হলো? আরদিয়ান যখন মেঘের সাড়া শব্দ না পেয়ে মেঘের রুমের দিকে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ায়, তখন হঠাৎ সিঁড়ি দিয়ে কারো হেঁটে আসার পায়ের শব্দ
শোনা যায়। আর্দিয়ান তাকায় সামনের দিকে। প্রজ্বলিত মোমবাতি হাতে নিয়ে ধীর পায়ে এক পা দুপা করে এগিয়ে আসছে এক রমণী। কৃত্রিম মোমবাতির আলোয় তার অরুরাঙা আখি পল্লব জ্বলজ্বল করে ওঠে। অন্ধকার আর মৃদু আলোর সংমিশ্রণে চারপাশে এক মোহনীয় পরিবেশ বিরাজ করছে। রক্তকমল ভয়াত্ম ঠোঁটজোড়া মেল ঝলমলে আলোয় চিকচিক করে ওঠে। আর্দিয়ান থমকে যায়, তার হার্টবিট তীব্র গতিতে ছুটছে। কিছুক্ষণ আগে যে আর্দিয়ানের চোখে ভয়, আবেগ আর উৎকণ্ঠা ছিল, এখন তা শীতল আর শান্ত চাহনিতে পরিণত হয়েছে। তার দৃষ্টি মুগ্ধ থেকে মুগ্ধ হয়ে মেঘের চোখের মায়ায় বিভোর হয়ে গেছে। সিঁড়ি দিয়ে ধীর পায়ে হেঁটে এগিয়ে আসে মেঘ। ঘর অন্ধকার থাকায় মোমবাতি জ্বালিয়ে রেখেছে। আজ রাত ৬টা থেকে কারেন্ট চলে গেছে, এখনো আসেনি। অথচ আশেপাশের বাসায় কারেন্ট আছে, শুধু তাদের বাসায় নাই। অন্ধকারে মেঘের ভীষণ ভয় করে, তাছাড়া বাসায় কেউ ছিল না, আর্দিয়ানও না। তাই মেঘ তার রুমে ফোনের ফ্ল্যাশ লাইট অন করে বসেছিল। এখন আর্দিয়ানের ডাক শুনে নিচে নেমে এসেছে। মেঘ আর্দিয়ানকে দেখে স্বস্তি পায়। এরপর তার দিকে এগিয়ে এসে বলে, আর্দিয়ান স্যার, আপনি চলে এসেছেন। কোথায় ছিলেন আপনি? বাসায় কারেন্ট নাই, অন্ধকারে থাকতে আমার ভয় করছিল। মেঘের বলা কথা হয়তো আর্দিয়ানের কানে পৌঁছায় না, কারণ সে এখন মেঘের দিকে তাকিয়ে আছে। কাছ থেকে মেঘকে দেখে আরো অধিক সুন্দর লাগছে। আর্দিয়ান কোনো কথা বলছে না দেখে মেঘ তাকে হাত দিয়ে ধাক্কা দিয়ে আবার ডাক দেয়। আর্দিয়ান স্যার, শুনছেন আপনি? কি হয়েছে আপনার? কথা বলছেন না কেন? আর্দিয়ান স্যার। মেঘের পরের বারের ডাক আর্দিয়ান শুনল। সে হুঁশ থেকে ফিরে এসে মেঘকে তার নিকটে দেখে চমকে উঠল। আর্দিয়ান বলে, মেঘ তুমি? আর সারা রাত সারা বাড়ি অন্ধকার কেন? ৬টার সময় কারেন্ট চলে গেছে, কিন্তু এখনো আসেনি। কারেন্ট চলে গেছে, তুমি জেনারেটর অন করোনি? না, জেনারেটর কোথায় লাগানো তা আমি জানি না। ও, আসলে বাসায় সাধারণ কখনো কারেন্ট যায় না, তাই হয়তো খুব বেশি জেনারেটর অন করা হয় না। বাড়ির বাইরে দেয়ালের সাথে জেনারেটর লাগানো। তুমি এখানে থাকো, আমি জেনারেটর অন করে আসছি। ওকে। আর্দিয়ান মেঘের হাত থেকে মোমবাতি নিয়ে নেয়, কিন্তু অন্ধকারে মেঘ একা দাঁড়িয়ে থাকবে বলে জিজ্ঞেস করে, মেঘ তুমি কি অন্ধকারে একা থাকতে ভয় পাবে? একটু। আচ্ছা, তবে চলো আমার সাথে, তুমি মোমবাতি ধরবে আর আমি জেনারেটর অন করব। হুম, চলুন। মেঘ আর আর্দিয়ান দুজন ড্রয়িং রুম থেকে বের হয়ে বাড়ির বাইরে যায়। আর্দিয়ান সামনে আর মেঘ পেছনে, মোমবাতি হাতে নিয়ে। বাড়ির পেছনের সাইডে জেনারেটর লাগানো, খুব উঁচুতে উঁচুতে না, তাই আর্দিয়ান হাত দিয়ে নাগাল পেয়ে যায়। আর্দিয়ান হাত দিয়ে জেনারেটর বক্স চেক করে দেখে জেনারেটর প্রধান লাইটার ছিঁড়ে গেছে। এখন আর জেনারেটর চালানো সম্ভব হবে না। আর্দিয়ান বলে, মেঘ, জেনারেটরটার তার ছিঁড়ে গেছে, এখন আর জেনারেটর জ্বালানো সম্ভব না। কারেন্ট না আসা অবধি অপেক্ষা করতে হবে। কি বললেন? কারেন্ট কখন আসবে তার ঠিক নাই। যদি আজ সারা রাত না আসে, তবে কি আমরা অন্ধকারে বসে থাকবো? এখন আর কি করার? তবে চিন্তা করো না, কারেন্ট খুব শীঘ্রই চলে আসবে। আমেরিকায় সাধারণত কোনো জটিল সমস্যা না হলে কারেন্ট আসতে খুব বেশি দেরি হয় না। হুম, অপেক্ষা করা ছাড়া আর কি করব? মেঘ আর আর্দিয়ান বাড়ির ভেতরে চলে আসে। হাতে থাকা মোমবাতি প্রায় গলে শেষ হয়ে যাচ্ছে। মেঘের রুমে আরো কিছু মোম ছিল, যা আবিহা আগে কিনে রেখেছিল। যদি রাতে হঠাৎ করে কারেন্ট চলে যায়, তবে পড়াশোনা করতে যেন মেঘের অসুবিধা না হয়। মেঘ সেই মোমবাতি নিয়ে আসে, এরপর টেবিলে সুন্দর করে সাজিয়ে দেয়। আর্দিয়ানকে উদ্দেশ্য করে মেঘ বলে, আর্দিয়ান স্যার, আপনার কি ক্ষুধা লাগছে? খাবার কি গরম করে নিয়ে আসবো? ওকে, নিয়ে আসো। কাল যে কারেন্ট যেহেতু নাই, তাই তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়লে হবে। আচ্ছা, আপনি বসুন, আমি খাবার গরম করে নিয়ে আসছি। হুম, ওকে। মেঘ খাবার গরম করতে রান্নাঘরে চলে যায়, টেবিল থেকে এক মোমবাতি তার হাতে নিয়ে। আর্দিয়ান রান্নাঘরের মোমের দিকে তাকিয়ে দেখছিল কি সুন্দর গিন্নির মতো রান্না করছে। একটু পর মেঘ বিরিয়ানি গরম করে নিয়ে আসে, এরপর টেবিলে সাজিয়ে রাখে। চারপাশে মোমবাতির নিভু নিভু আলো, তার মধ্যে আর্দিয়ান আর মেঘ খাবার খাচ্ছে, যেন এক প্রকার ক্যান্ডেল লাইট ডিনারের মতো। কারেন্ট গিয়ে বেশ ভালোই হয়েছে, মেঘের সাথে সে সুন্দর সময় কাটাতে পারছে। আর্দিয়ান বলে, মেঘ, কি সুন্দর মোমবাতির আলোয় খাবার খাচ্ছে, বিষয়টা সুন্দর না? হুম, বেশ সুন্দর। আমার এভাবে খাবার খেতে ভালো লাগছে। মনে হচ্ছে যেন আমরা ডেইটে এসেছি, তাই না? ডেইট? তুমি আর আমি একসাথে ডেইটে এসেছি। কিন্তু আমি সাথে ডেইটে কেন যাব? আমি তোমার সাথেই ডেইটে যাব।
মোমবাতির নিভু নিভু আলোয় খাবার খাওয়া শেষ করে তারা দুজন। এখন তারা ঘুমিয়ে পড়ার প্রস্তুতি নেয়। কিন্তু সমস্যা হলো এই ঘুটঘুটে অন্ধকারে মেঘ একা একা কি করে ঘুমাবে। চোখ বন্ধ করলে মনে হবে যেন অন্ধকারে কোনো ভূত বা পরী এসে তাকে উঠিয়ে নিয়ে যাবে। ছোটবেলা থেকে অন্ধকারে থাকতে সে ভীষণ ভয় পায়। আর্দিয়ান ঘুমাতে যাওয়ার উদ্দেশ্যে তার রুমে যাওয়ার জন্য পা বাড়ায়, তবে হঠাৎ কি মনে করে যেন থেমে যায়। পেছনে ফিরে দেখে মেঘ মুখ কাচুমাচু করে দাঁড়িয়ে আছে, এক হাত দিয়ে অন্য হাতের তালু ঘষছে আর ভীতু চোখে চারপাশের অন্ধকার দেখছে। মেঘ মন এখন আর্দিয়ান খুব ভালোই পড়তে পারে। মেঘের চোখে আর মুখে যে ভয়ের ছাপ স্পষ্ট তা হয়তো আর্দিয়ান বুঝলো। আর্দিয়ান তবুও নিশ্চিত হতে জিজ্ঞেস করলো, মেঘ, তুমি কি অন্ধকারে রুমে একা থাকতে পারবে? তোমার কি একা থাকতে ভয় করবে? আর্দিয়ানের কথার উত্তর মেঘ ভীতু ভীতু কণ্ঠে বাচ্চাদের মতো করে বলে ওঠে, না মানে আমি সব সময় রুমে একাই থাকি। ঘুমানোর আগে লাইট অফ করে ঘুমাই, কিন্তু আজ একা থাকতে একটু ভয় করছে। যখন মনে পড়বে বাসায় কারেন্ট নাই, সারা রুম অন্ধকার, তখন হয়তো ভয় পেতে পারি। কথা বলার সময় মেঘ ঠোঁট পাউট করে কিউট ভীতু চেহারা করে রাখে, যা দেখে আর্দিয়ানের বেশ হাসি পায়। ঠোঁটের কোণায় এক মুচকি হাসি বজায় রেখে আর্দিয়ান বলে, তুমি যেহেতু ভয় পাবে তবে আর একা থাকার প্রয়োজন নাই, তুমি বরং আমার সাথে আজ রাতে থাকবে। মেঘ আর্দিয়ানের কথার অর্থ বুঝলো না। সে মনে করেছে আর্দিয়ান হয়তো তার সাথে এক রুমে থাকার কথা বলছে। না, মেঘ আর্দিয়ানের সাথে এক রুমে থাকবে না, অসম্ভব। আর্দিয়ানের সাথে মেঘ ভালো ব্যবহার করছে মানে এই নয় যে সে অতীত ভুলে গেছে। মেঘ বলে ওঠে, আর্দিয়ান স্যার, আমি আপনার সাথে এক রুমে থাকতে পারবো না। আমি বরং আমার রুমে একাই থাকি। একবার ঘুমিয়ে পড়লে আর ভয় করবে না। আমি রুমে গেলাম। মেঘ যখন কথাটা বলে আর্দিয়ানের পাশ কাটিয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠতে যাবে, ঠিক তখন আর্দিয়ান পেছন থেকে মেঘের কোনোই ধরে তাকে থামিয়ে দেয়। এরপর এগিয়ে গিয়ে মেঘের কাছে দাঁড়ায়। মৃদু হেসে মেঘের কপালে তার আঙ্গুল দিয়ে টোকা দিয়ে বলে, মেঘ, তুমি আমার কথার মানে উল্টো বুঝেছ। আমি তোমাকে আমার সাথে এক রুমে থাকতে বলিনি, আমি শুধু বলেছি আমার সাথে থাকতে। মেঘ এখনো হয়তো আর্দিয়ানের কথার অর্থ বুঝল না। সে বোকার মতো পুনরায় প্রশ্ন করে ওঠে, মানে এক রুমে না থাকলে একসাথে কি করে থাকবো? মেঘ বোকার মতো কথা শুনে আর্দিয়ান শব্দ করে হাসে। এরপর মেঘের হাত ধরে সোফার কাছে নিয়ে যায়। বাহু ধরে চাপ প্রয়োগ করে মেঘকে সোফায় বসায় আর বলে, আজ রাতে তুমি এই সোফায় ঘুমাবে আর আমি পাশে থাকা অন্য সোফায় ঘুমাবো। তাহলে আর ভয় পাবে না তুমি। সোফায় মেঘকে বসিয়ে দিয়ে আর্দিয়ান হেঁটে দূরে অবস্থিত এক সোফায় বসে পড়ে। তাদের দুজনের মধ্যে এক টেবিল আর সামান্য দূরত্ব রয়েছে। মেঘ বেচারি আর কি করবে? তার আর কোনো উপায় নেই, অন্ধকার রুমে একা একা থাকতে পারবে না। তাই অযথা জেদ দেখিয়ে লাভ নাই। তাছাড়া আইন অনুসারে এখনও আর্দিয়ান তার স্বামী। স্বামী স্ত্রী একসাথে থাকতে পারে, যদিও মেঘ এখন আর্দিয়ানকে আর স্বামী রূপে স্বীকার করে না। তাছাড়া এর আগেও আর্দিয়ানের অসুস্থতার সময় তারা এক রুমে থেকেছে। আর্দিয়ান মেঘকে হাতের ইশারা দিয়ে বলে ঘুমিয়ে পড়তে। মেঘ তাই করলো। সে তার শরীরে থাকা ওড়না দিয়ে সারা শরীর ঢেকে শুয়ে পড়ল। আর্দিয়ান মেঘের দিকে তাকিয়ে হাসে। এরপর সে সোফায় হেলান দিয়ে বসে পকেট থাকা ফোন বের করে চালাতে থাকে। রাত প্রায় তখন 11টায়। আর্দিয়ান এখনো ফোন টিপছে, তার চোখে ঘুম নেই। আসলে খুব তাড়াতাড়ি ঘুমানোর অভ্যাস আর্দিয়ানের নাই। সবসময় পড়াশোনা বা হাসপাতালের কাজ শেষ করে দেরি করে বাসায় ফিরে ঘুম দেওয়ার অভ্যাস তাই। হঠাৎ আর্দিয়ান খেয়াল করলো মেঘ ঘুমের ঘোরে অদ্ভুত শব্দ করছে। মেঘের মুখ দেখে মনে হচ্ছে সে হয়তো গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে রয়েছে। তবে এমন অদ্ভুত শব্দ কি করে করবে? আর্দিয়ান তার হাতে থাকা ফোন সোফায় রেখে উঠা থেকে দাঁড়িয়ে বসা থেকে দাঁড়িয়ে পড়ে। এরপর ধীর পায়ে এগিয়ে যায় মেঘের দিকে। মেঘের কাছে গিয়ে তাকে ডাক দেয়, কিন্তু মেঘ শুনে না, কারণ সে ঘুমিয়ে পড়েছে। আর্দিয়ান মেঘের শরীরে হাত দেয়। শরীর প্রচুর ঠান্ডা, এক প্রকার বরফের ন্যায় জমে গিয়েছে। মেঘ তার হাত পা দিয়ে শরীর ঢেকে আড়ষ্ট হয়ে শুয়ে আছে। আর্দিয়ান বুঝলো মেঘ হয়তো অতিরিক্ত শীতের তীব্রতায় এমন করছে। বাহিরে যা শীত পড়েছে, এই পাতলা ওড়না দিয়ে তা নিবারণ করা সম্ভব না। আর্দিয়ান দ্রুত সিঁড়ি দিয়ে উপরে উঠে তার রুমে চলে যায়, রুম থেকে চাদর নিয়ে আসার উদ্দেশ্যে। রুমে পৌঁছে আলমারি থেকে 2টা চাদর বের করে নিয়ে আসে। এরপর চাদর মেলে দিয়ে মেঘের শরীরের সাথে জড়িয়ে দেয়।
শীতল উষ্ণ কাপড়ের সংস্পর্শে এসে মেঘ ঘুমের ঘোরে তার শরীরের সাথে জড়িয়ে নেয়, এরপর আবার ঘুমের অতল গভীরে হারিয়ে যায়। আর্দিয়ান ঘুমন্ত মেঘের মুখশ্রীর দিকে তাকায়, হাঁটু গেড়ে বসে মেঘের কাছে কিছুক্ষণ নির্বাক মেঘের দিকে তাকিয়ে তার হাত নিয়ে রাখে মেঘের মাথার চুলের উপর। মেঘের এলোমেলো লম্বা অবাধ্য চুল আলতো হাতে মাথায় হাত বুলিয়ে দিয়ে আবেগ মিশ্রিত কণ্ঠে বলে ওঠে, আই এম সরি মেঘ, তোমাকে অনেক কষ্ট আর অবহেলা করেছি আমি, কিন্তু বিশ্বাস করো মেঘ, এখন আর তোমার কোনো দুঃখ পেতে দেব না। অসম্ভব। আমি শ্রেষ্ঠ স্বামী হয়ে দেখাবো, তোমার চোখ থেকে এক বিন্দু পানির বিন্দু গড়িয়ে পড়তে দেব না। তোমায় এত ভালোবাসা দেব যে ভালোবাসা শব্দটার উপর তুমি বিরক্ত হয়ে যাবে। আর তুমিও আমাকে ভালোবাসবে। আর্ডিয়ানের বলা কথা মেঘ শুনল না, সে এখন বিভোর ঘুমে মগ্ন। কিছু মুহূর্ত মেঘের দিকে তাকিয়ে থাকার পর ওর কপালের মাঝ বরাবর ঠোঁট ছুঁয়ে দিয়ে আর্দিয়ান গুনগুন করে গেয়ে ওঠে, ঘুমাও তুমি ঘুমাও গোজান, ঘুমাও আমার কোলে, ভালোবাসার নাও ভাসাবো ভালোবাসি বলে, তোমার চুলে হাত বুলাবো পূর্ণ চাঁদের তলে, কৃষ্ণচূড়া মুখে তোমার জ্যোৎস্না পড়ুক কোলে, আজকে তোমার মনকে জড়ায় ধরবে আমার মন, গাইবে পাখি গাইবে জোনাক গাছগাছালি বন, এত ভালোবাসা গোজান রাখিও আঁচলে, দোলাও তুমি দুলি আমি জগৎ বাড়ি তোলে। রাত যখন 12:30 তখন আর্দিয়ান মেঘের কাছ থেকে দূরে সরে আসে। এরপর তার সোফায় শুয়ে ঘুমিয়ে পড়ে। কিন্তু যতক্ষণ না আর্দিয়ানের চোখে ঘুম ভর করে, ঠিক ততক্ষণ সে মেঘের মুখের দিকে তাকিয়ে থাকে। এরপর ধীরে ধীরে চোখ বন্ধ হয়ে যায় আর ঘুমের গভীরে হারিয়ে যায়। ঘড়িতে সময় সকাল 7টা। আমেরিকায় বরফ আচ্ছন্ন নিউ ইয়র্ক শহরে আজ সূর্য ওঠেনি। আকাশে জমে থাকা বরফের খণ্ডের অতলে হারিয়ে গেছে সূর্য তেজ। রাতে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ার কারণে মেঘ ঘুম থেকে খুব দ্রুত ভেঙে যায়। পিটপিট করে চোখ খুলে তাকায় মেঘ, চারপাশের পরিবেশ পর্যবেক্ষণ করে। কাল রাতের ঘটনা মনে পড়ে যায় মেঘের। চোখ খুলে সামনের দিকে তাকিয়ে দেখে তার থেকে অল্প দূরত্বে মাথায় হাত দিয়ে ঘুমিয়ে আছে আর্দিয়ান। মেঘ একবার ঘুমন্ত আর্দিয়ানের মুখের দিকে তাকায়, এরপর আবার চোখ সরিয়ে নেয়। আজ কলেজ আছে, তাছাড়া রান্না করে তারপর রেডি হয়ে কলেজে যেতে হবে, তাই মেঘ দ্রুত সোফা ছেড়ে উঠে পড়ে। কিন্তু মেঘ সোফা থেকে ওঠার সময় খেয়াল করে তার শরীরে চাদর জড়ানো। কিন্তু এই চাদর কোথা থেকে আসলো, কারণ মেঘের স্পষ্ট মনে আছে কাল রাতে মেঘ শরীরে ওড়না জড়িয়ে ঘুমিয়েছিল। তবে কি আর্দিয়ান রাতে চাদর এনে দিয়েছে মেঘের জন্য? মেঘ তাকায় আর্দিয়ানের দিকে, তার শরীরেও চাদর রয়েছে। মেঘ উঠে দাঁড়ায়, এরপর সিঁড়ি দিয়ে উপরে উঠে ফ্রেশ হয়ে আসে। রান্নাঘরে গিয়ে সকালের নাস্তা রেডি করতে শুরু করে। আর্দিয়ান এখনো ঘুমিয়ে আছে, মেঘ আর তাকে ডাক দেয় না। সকাল যখন 8:30 তখন ঘুম ভাঙে আর্দিয়ানের। চোখ খুলে তাকিয়ে প্রথম দেখে মেঘ কোথায়। সোফায় মেঘকে না দেখতে পেয়ে মেঘ দ্রুত সোফায় মেঘকে না দেখতে পেয়ে আর্দিয়ান দ্রুত উঠে পড়ে। আশেপাশে তাকিয়ে মেঘকে খুঁজতে থাকে, ঠিক তখন ওই রান্নাঘর থেকে কফির মগ হাতে নিয়ে ড্রয়িং রুমে কাছে এগিয়ে আসে মেঘ। মূলত আর্দিয়ানকে ঘুম থেকে ডাক দিয়ে তাকে কফি দেওয়ার জন্য মেঘ এসেছিল। কিন্তু আর্দিয়ান ডাক দেওয়ার আগেই উঠে পড়েছে দেখে মেঘ বলে, গুড মর্নিং আর্দিয়ান স্যার, আপনি ঘুম থেকে উঠে পড়েছেন, এই নিন আপনার কফি। তুমি কোথায় ছিলে মেঘ? ঘুম থেকে উঠে কোথায় চলে গিয়েছিলে? কোথায় যাব আমি? রান্নাঘরে ছিলাম। সকালের নাস্তা রেডি করছিলাম। ও আচ্ছা, সকালের জন্য খুব হালকা নাস্তা তৈরি করো। আজ কিন্তু কলেজ আছে, দ্রুত কলেজে যেতে হবে। তাড়াতাড়ি রান্না শেষ করো। আমার রান্না করা শেষ। আপনি ফ্রেশ হয়ে আসুন, আমি খাবার দিচ্ছি। এত দ্রুত কি করে রান্না করে ফেললে মেঘ? আমি অনেক আগেই ঘুম থেকে উঠেছিলাম। আপনি ঘুমিয়েছিলেন বলে আর ডাক দিইনি। গুড গার্ল। আমি রুমে গেলাম ফ্রেশ হতে, তুমিও রেডি হয়ে নিচে আসো। একসাথে খাওয়া দাওয়া করবো, এরপর কলেজে যাব। ওকে। এরপর মেঘ আর আর্দিয়ান ফ্রেশ হয়ে কলেজের জন্য রেডি হয়ে নিচে ড্রয়িং রুমে আসে। একসাথে খাওয়া দাওয়া শেষ করে কলেজের জন্য বাহির হয়। কলেজের গেটের বাইরে এসে পৌঁছায় গাড়ি। মেঘ গাড়ির দরজা খুলে বের হয়ে যায় বাহিরে। আর্দিয়ানও বাহির হয়। ড্রাইভার গাড়ি পার্ক করার উদ্দেশ্যে নিয়ে যায়। তারা দুজন একসাথে দাঁড়ায়। ক্লাস শুরু হয়ে যাবে, ঘন্টা বাড়ি দিয়ে দিয়েছে, তাই মেঘ বলে, আর্দিয়ান স্যার, ক্লাস শুরু হয়ে যাবে। আমি তবে ক্লাসে গেলাম। হোম। যাও মেঘ।
আর্দিয়ানের থেকে বিদায় নিয়ে মেঘ ক্লাসে যাওয়ার দিকে পা বাড়ায়। আর্দিয়ানও তার কেবিনে চলে যায়। আজ সকল শিক্ষকদের সাথে প্রিন্সিপালের রুমে মিটিং রয়েছে, যার জন্য প্রত্যেকে তাড়াতাড়ি কলেজে উপস্থিত থাকতে বলেছে। আজ হয়তো ক্লাস শুরু হতে দেরি হবে। ক্লাসরুমে প্রবেশ করে মেঘ সকল ছাত্রছাত্রী তাদের সিটে বসে পড়েছে। নোহা প্রথম সারিতে বসেছে। প্রতিদিনের মতো মেঘ সবার শেষ সারির সিটের কাছে যায়, তবে শেষ সারিতে তিহানকে বসে থাকতে দেখে অবাক হয়ে যায় মেঘ। তিহান মূলত মেঘের জন্য আজ শেষ সারিতে বসেছে। অনেক সময় ধরে মেঘের জন্য সে সিট ফাঁকা রেখে বসেছিল। ফাইনালি মেঘ এসেছে। তিহান মেঘকে দেখে মুচকি হাসি দিয়ে তার পাশের সিটে বসার ইশারা করে বলে, মেঘ, দাঁড়িয়ে আছো কেন? এখানে বসো, সিট ফাঁকা আছে তো। ফাঁকা সিটে মেঘ বসে যায়। এরপর তার কাঁধে থাকা ব্যাগ টেবিলের উপর রেখে মেঘ তিহানকে প্রশ্ন করে, তিহান, আজ হঠাৎ তুমি শেষের সারিতে বসলে কেন? প্রথম সারিতে নুহার পাশের সিট খালি আছে তো। না, ওই মিস ঝগড়ুটুর সাথে আমি এক সিটে বসবো না। তিহান, তুমিও না। নুহা কিন্তু খুব ভালো মেয়ে। তুমি শুধু শুধু ওর সাথে ঝগড়া করো। কি? আমি ঝগড়া করি নুহার সাথে? নুহা সারাক্ষণ আমার সাথে ঝগড়া করে। আরও ভালো মেয়ে না, বরং ভীষণ ঝগড়ুটে আর জল্লাদ মেয়ে। আচ্ছা থাক, আর নুহার বিষয়ে খারাপ কথা শুনতে চাই না আমি। তুমি এখানে বসেছো, এখানেই বসো। কলেজ আজ সকল টিচারদের নিয়ে প্রিন্সিপাল মিটিং করছে, যার জন্য ক্লাস শুরু হতে লেট হয়। প্রায় 2 ঘন্টা পর মিটিং শেষ হয়। প্রথম ক্লাস আর্ডিয়ানের থাকায় সে ক্লাসে আসে। সকল ছাত্রছাত্রী সম্মানের সহিত উঠে দাঁড়ায়। আর্ডিয়ান ক্লাসে প্রবেশ করে সবাইকে হাত নাড়িয়ে বসার ইশারা করে। ক্লাসে প্রবেশ করার পর আর্ডিয়ানের সর্বপ্রথম চোখ যায় শেষ সারিতে বসে থাকা মেঘের উপর। মেঘকে দেখে আর্ডিয়ানের মুখে মিষ্টি হাসি ফুটে ওঠে, কিন্তু যখন মেঘের পাশে এক পরিচিত ছেলেকে দেখে তখন আবার গম্ভীর হয়ে যায়। তবে ক্লাসে যেহেতু ছেলে মেয়ে উভয়ই একসাথে বসতে পারে, তাই আর আর্ডিয়ান কিছু মনে করলো না। ক্লাস শুরু হয়ে যায়। আর্ডিয়ান বই বের করে এক পৃষ্ঠা আলোচনা করছিল আর বোঝাচ্ছিল। মেঘ তার সম্পূর্ণ মনোযোগ দিয়ে বইয়ের লাইন বোঝার চেষ্টা করছিল। তিহান তার ব্যাগ খুলে বই বাহির করার জন্য, কিন্তু ভুলবশত আজ সে তার বই বাসায় রেখে এসেছে। এখন কি করবে সে? তিহান পাশে বসে থাকা মেঘকে অনুরোধ করে বলে, মেঘ, আজ ভুলবশত আমার বই বাড়িতে রেখে এসেছি। তুমি কি তোমার বইটা আমায় একটু দেবে? আমরা কি এক বই শেয়ার করতে করে পড়তে পারি? তিহানের কথা শুনে মেঘ রাজি হয়ে যায়। তিহান একটু দূরে বসেছিল, কিন্তু দূর থেকে এক বই দিয়ে পড়া সম্ভব নয়, তাই মেঘের কাছে আসে। এরপর তারা বই পড়তে থাকে। তিহানের মনোযোগ বইয়ের থেকে বেশি মেঘের উপর ছিল। সে মেঘের চোখ মুখ সব পর্যবেক্ষণ করছিল। কি মায়াবী আর মিষ্টি চেহারা মেঘের! যতই দেখতে ততই প্রেমে পড়ে যায়। মেঘ বইয়ের দিকে তাকিয়ে থাকায় সে তিহানের চোখের ভাষা বুঝল না, কিন্তু দূরে থাকা আর্দিয়ান সব লক্ষ্য করছিল তিহানের মেঘের উপর তাকিয়ে থাকা, তাদের একে অপরের কাছাকাছি আসা সব। আর্দিয়ানের শরীর রাগে জ্বলে যাচ্ছে। কত বড় সাহস এই ছেলের! আর্দিয়ান রেদওয়ানের বইয়ের উপর নজর দিচ্ছে। হাতে থাকা বইয়ের পৃষ্ঠার উপর আর্দিয়ান শক্ত করে হাত চেপে ধরে আর অন্য হাত দিয়ে মুষ্টিবদ্ধ করে রাখে। ক্লাসে এখন অনেক ছাত্রছাত্রী, এখানে কিছু বলা যাবে না। মেঘ বইয়ের উপর থেকে চোখ সরিয়ে সামনের দিকে তাকায়। দেখে আর্দিয়ানের মুখ থমথমে করে রাগী দৃষ্টিতে মেঘের দিকে তাকিয়ে রয়েছে, যেন এক্ষুনি মেঘকে কাঁচা চিবিয়ে খেয়ে ফেলবে। আর্দিয়ানের ব্যবহার অদ্ভুত লাগে মেঘের কাছে। হঠাৎ এমন রেগে আছে কেন? মেঘ আবার কি করলো? অবশ্য আর্দিয়ানের মুখে এমন যে সে সাধারণভাবে থাকলেও মনে হয় সে রেগে আছে। মেঘের চোখে চোখ পড়তেই আর্দিয়ান রাগ একটু শান্ত হয়, কিন্তু যখন মেঘ আর্দিয়ানের উপর থেকে চোখ সরিয়ে তিহানের দিকে তাকায়, তখন আবার রাগের পরিমাণ দ্বিগুণ হয়ে যায়। আর্দিয়ান জোরে শব্দ করে বই টেবিলে রাখে। এরপর গম্ভীর গলায় বলে, তোমরা সকলে বোর্ডে মনোযোগ দাও, আমি চিত্র আঁকবো। সকল ছাত্রছাত্রী বোর্ডের দিকে তাকায়। মেঘ তার ব্যাগ থেকে খাতা কলম বের করে চিত্র আঁকবে বলে আর্দিয়ান বোর্ডে চিত্র আঁকছিল কম, বারবার বইয়ের দিকে তাকিয়ে পেছনে মেঘের দিকে দেখছিল। তার বইয়ের সকল চিত্র মুখস্থ, তবুও সে ইচ্ছা করে বইয়ের দিকে তাকায় যাতে সে মেঘকে দেখতে পায়। আর্দিয়ান খুব দ্রুত চিত্র আঁকে, যার ফলে মেঘ সম্পূর্ণ শেষ করতে পারেনি। তাছাড়া এই চিত্রটা খুব জটিল হওয়ায় মেঘ আঁকতে পারছিল না। মেঘ পাশে থাকা তিহানকে বলে, তিহান, তুমি কি এই চিত্রে এঁকে ফেলেছ? আমায় কি একটু সাহায্য করো, আমি আঁকতে পারছি না। দাও, আমি তোমাকে সাহায্য করছি।
তিহান মেঘকে সাহায্য করে চিত্র অঙ্কন করতে। মেঘের চিত্র একটু বাঁকা হয়ে যাচ্ছিল বলে তিহান মেঘের হাত শক্ত করে চিত্র আঁকায় সাহায্য করছিল। আর অন্যদিকে তিহানের মেঘের হাত ধরার বিষয়টা আরদিয়ান খেয়াল করে। দাঁত কটমট করে তাকিয়ে আছে সেই দিকে, ইচ্ছা করছে এক্ষুনি গিয়ে ওই ছেলেকে খুন করে ফেলতে। আর মেঘের কোনো সাহায্যের ওর কেন ওর সাহায্যের প্রয়োজন পড়বে? আরদিয়ানকে বললে সে কি চিত্র বুঝিয়ে দিত না? ক্লাসের স্যারকে সমস্যার কথা না বলে অন্য ছেলেকে বলেছে। সিরিয়াসলি? আবার তার হাত ধরে চিত্র অঙ্কন করছে। তিহান মেঘকে চিত্র বুঝিয়ে দেয়। মেঘ একা একা চেষ্টা করতে থাকে আঁকতে, কিন্তু মেঘের কপালে থাকা বাবরি চুলগুলো খুব বিরক্ত করছিল তাকে। যা হয়তো তিহান খেয়াল করে, সে সাহস দেখিয়ে মেঘের কপালের চুলগুলো কানের পিছে গুজে দেয়। মেঘ কিছু মনে করলো না, কারণ তিহানকে সে বন্ধুর মতো দেখে। আর তিহান যথেষ্ট ভালো ছেলে। মেঘ বলে, ধন্যবাদ তিহান, আমাকে সাহায্য করার জন্য। ইটস অল রাইট মেঘ। মেঘ আর তিহান একে অপরের দিকে তাকিয়ে কথা বলছিল। আরদিয়ানের হয়তো ধৈর্যের সীমা অতিক্রম হয়ে গেছে। মেঘকে ছোঁয়ার সাহস কি করে করলো এই ছেলে? আবার তারা একে অপরের চোখে চোখ রেখে কথা বলছে। না, এই দুজনকে একসাথে বসতে দিলে হয়তো তারা সারা ক্লাস এমন করবে। মেঘ আর তিহান যখন একে অপরের দিকে তাকিয়েছিল, তখন হঠাৎ আরদিয়ান জোরে গম্ভীর কণ্ঠে ধমক দিয়ে বলে, মেঘ, তিহান, তোমরা উঠে দাঁড়াও। আরদিয়ান ধমক এত জোরে দিয়েছে যে সারা ক্লাসের রুমের সকলে ভয় পেয়ে যায়। তারা অবাক চোখে আরদিয়ানের দিকে তাকিয়ে থাকে। মেঘ আর তিহান হঠাৎ করে আরদিয়ানের ধমক শুনে চমকে যায়। তারা সামনের দিকে তাকায়। মেঘ কিছু বুঝে ওঠার আগেই আরদিয়ান দ্বিগুণ জোরে ধমক দিয়ে বলে ওঠে, কি হলো? আমার কথা কি শুনতে পাওনি তোমরা? মেঘ আর তিহান, তোমাদের উঠে দাঁড়াতে বলেছি আমি। আই সেড স্ট্যান্ড আপ। আরদিয়ানের ধমক শুনে সারা ক্লাস ভয়ে ততস্থ হয়ে যায়। মেঘ আর তিহান উঠে দাঁড়ায়। আরদিয়ান রাগী দৃষ্টিতে তাকিয়ে দেখে যেন চোখ দিয়ে গিলে ভস্ম করে দিবে দুজনকে। এরপর কর্কশ আর শাসিত কণ্ঠে বলে, শেষের সারি বলে তোমরা দুজন কি করছিলে? তোমাদের কি মনে হয় আমার ক্লাস কি কথা বলার জায়গা? যদি খুব বেশি কথা বলার প্রয়োজন থাকে তবে বাহিরে বের হয়ে যেতে পারো, কিন্তু ক্লাসে বসে কথা বলে অন্যদের বিরক্ত করছো কেন? আরদিয়ানের ধমক শুনে মেঘ বলে, আরদিয়ান স্যার, আমরা কোনো কথা বলিনি। জাস্ট শ্যাট আপ মেঘ। এক তো ক্লাসে বসে কথা বলছো, আবার শিক্ষকের মুখে মুখে তর্ক করো। সরি স্যার। আর তিহান, তুমি প্রথম সারিতে জায়গা খালি রেখে পেছনের সিটে বসেছো কেন? কথা বলার জন্য? আর কখনো যেন তোমাদের আমি একসাথে বসতে না দেখি। শুধু আমার ক্লাস নয়, অন্য যে কোনো ক্লাসে তোমরা একসাথে বসবে না। আর আমার ক্লাসে বসে যদি আর একবার কথা বলো, তবে কান ধরে দুইটাকে বাহিরে দাঁড় করিয়ে রাখবো। আরদিয়ানের ধমক শুনে সম্পূর্ণ ক্লাস নীরব আর শান্ত হয়ে যায়। মেঘ ভয়ে মুখ কাচুমাচু করে দাঁড়িয়ে থাকে। মেঘের ভয়ার্ত মুখ দেখে আরদিয়ানের হয়তো মায়া হয়। সে একটু নরম কণ্ঠে বলে, আচ্ছা এখন বসে যাও, চুপচাপ ক্লাস করবে, কথা বলবে না আর। মেঘ বসে যায়। আরদিয়ানের দিকে তাকিয়ে 10-12টা গালি দেয়। মেঘ মনে মনে বলে, রাগী বদমেজাজি বদদাস খাটাস লোক একটা, শুধু শুধু বকা দিল আমাকে। আরদিয়ান মেঘের মুখ দেখে বুঝতে পারে এই মেয়ে নিশ্চয়ই তাকে গালি দিচ্ছে। বউয়ের মুখে গালি শুনতে তার অসুবিধা নেই, কিন্তু তার বউকে সে অন্য কারুর হাতে দিবে না। অসম্ভব। চলবে ইনশাআল্লাহ।